নমস্কার, আমি প্রশান্ত নস্কর। আপনাদের সবাইকে প্রশান্ত স্মাইল চ্যানেলে স্বাগত। আজকে আমরা সেট তত্ত্বের যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সেটের প্রক্রিয়া সমূহ, অর্থাৎ সেট অপারেশনস। তবে ভিডিওটি শুরু করার আগে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সেট তত্ত্বের উপর এর আগে আমি যে 4টে ভিডিও আপলোড করেছি সেই 4টে ভিডিও তোমরা অবশ্যই 1 বাই 1 দেখে নিও, এবং দেখার পর যখন তোমরা এই ভিডিওটি দেখবে তখন তোমাদের কাছে পুরো ব্যাপারটা খুব সহজ এবং সরল হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। সেটের প্রক্রিয়া সমূহ। দেখো, সেট প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? যখন আমরা দুটি বা তার বেশি সেটকে সংযোজনের মাধ্যমে নতুন কোনো সেট গঠন করি তখন সেই প্রক্রিয়াকে আমরা বলবো সেট প্রক্রিয়া। তাহলে কি হলো? সেট প্রক্রিয়াতে আমরা দুটো বা তার বেশি সেটকে নিয়ে একটা নতুন কোনো সেট গঠন করি। সুতরাং নতুন কোনো সেট গঠন করার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলবো সেট প্রক্রিয়া। এখন যে যে প্রক্রিয়াগুলো আমাদের করতে হবে সেগুলি হলো দুটি সেটের যোগ, অর্থাৎ ইউনিয়ন অথবা জয়েন অফ টু সেটস। দুটি সেটের ছেদ, অর্থাৎ intersection of two sets. Number 3, দুটি সেটের অন্তর, অর্থাৎ difference of two sets। এবং নাম্বার 4, কোন সেটের পূরক সেট, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ আ সেট। তাহলে আজকের প্রথম সেট প্রক্রিয়া সেটি হলো দুটি সেটের যোগ, অর্থাৎ ইউনিয়ন অর জয়েন অফ টু সেটস। দেখো, দুটো সেটের যোগ করে আমরা একটা নতুন সেট গঠন করি। তো সেট প্রক্রিয়াতে আমাদের দুটি সেটকে যখন আমরা যোগ করি তখন আমরা সেটিকে এই রকম ইউ চিহ্ন দ্বারা চিহ্নিত করি। আমার কাছে যদি দুটো সেট থাকে, একটা এ আর একটা সেট বি, তাহলে এই দুটো সেটকে আমরা যদি যোগ করি, অর্থাৎ এ আর বি এই দুটো সেটকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এইভাবে লিখবো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এইভাবে আমরা দুটো সেটের যোগকে উপস্থাপন করি এই চিহ্ন দ্বারা। এখন এ ইউনিয়ন বি অর্থাৎ এ আর বি এই দুটো সেটকে যোগ করলে আমরা যে নতুন সেটটা পাবো সেই সেটের প্রত্যেকটি পদকে যদি আমরা x দ্বারা প্রকাশ করি তাহলে সেই x হবে এমন যে x পদটা a সেটের মধ্যেও থাকবে, অথবা এই চিহ্নটার মানে হলো অথবা x পদটা b এর মধ্যেও থাকবে। অর্থাৎ a সেট আর b সেটের মধ্যে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদ a ইউনিয়ন b সেটের মধ্যে থাকবে। তবে সেটের নিয়ম অনুযায়ী যদি a আর b সেটের মধ্যে যদি কোনো সাধারণ পদ থাকে তাহলে সেই সাধারণ পদ কিন্তু আমরা একবারই লিখব। যেমন একটা উদাহরণ দিয়ে নিই, ধরে নেওয়া যাক a একটা সেট। এখন a সেটের মধ্যে যদি উপাদানগুলো থাকে a b c d e, আর b সেটের উপাদানগুলো যদি এরকম হয় a e b
সি। এখন আমরা যদি এই দুটো সেটকে যদি ইউনিয়ন করি অর্থাৎ যোগ করি তাহলে আমরা পাবো, আমরা সর্বপ্রথমে এইভাবে এটা লিখব, ইউনিয়ন এ বি সি ই। এখন এই দুটো সেটকে যোগ করলে আমরা পাবো যে পদগুলো কমন সেগুলোকে আমরা আগে লিখে নিই, এ বি সি আর তারপর ডি ই, এখানে ইউ আছে, ইটাও লিখে নিই আর এখানে ডি। অর্থাৎ এ সেটের প্রত্যেকটা পদকে আমাদের লিখতে হবে এ বি সি ডি ই, আবার বি সেটে যে পদগুলো আছে সেগুলো এই সেটের মধ্যে থাকতে হবে। অর্থাৎ কোনো পদ যেন না ছেড়ে যায় সেটা দেখতে হবে। এ সেটের প্রত্যেকটা পদও লিখতে হবে, বি সেটের প্রত্যেকটা পদ লিখতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন দুটো সেটের মধ্যে যে পদগুলো আছে কোনো পদ যেন এখানে একবারের বেশি না থাকে, কারণ একবারে বেশি থাকলে তাকে আমরা সেট বলবো না। তাহলে এইভাবে আমরা দুটো সেটকে আমরা যোগ করি। তাহলে এখানে আমরা দুটো সেটের যে যোগ হয় সেই যোগের নিয়মটাকে আমরা এখানে সেট বিল্ডার ফর্মে লিখলাম, যে দুটো সেটের যোগ করলে যে নতুন সেটটা পাবো সেই সেটের প্রত্যেকটা উপাদান এমন হবে যে সেটা এ সেটের পদও হবে এবং বি সেটের পদও হবে। অর্থাৎ এ আর বি এই দুটো সেটের প্রত্যেকটা পদকে আমাকে এই ইউনিয়ন বির মধ্যে লিখতে হবে। এবার আমরা এই দুটি সেটের যোগ এর সংজ্ঞা অনুযায়ী কিছু সিদ্ধান্ত আমরা এখানে লিখব, যে সিদ্ধান্তগুলো তোমরা সেটের অঙ্কের ক্ষেত্রে অনেক জায়গায় প্রয়োগ করে থাকবে এবং আমরা পরবর্তীকালে বিভিন্ন যখন অঙ্ক করব এই চ্যাপ্টার থেকে অনেক ধরনের অঙ্ক করব, সেই অঙ্কগুলোতে আমরা দেখব সেটের যোগের যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো কিভাবে প্রয়োগ করা হচ্ছে। তাহলে সিদ্ধান্তগুলো তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হবে, তোমরা খুব ভালো করে এগুলোকে মুখস্থ করবে এবং অবশ্যই সেটা বুঝে মুখস্থ করবে। সিদ্ধান্ত 1 নম্বর সিদ্ধান্ত, এ আর বি সেট, এই দুটো সেটকে আমরা যদি যোগ করি তাহলে বি আর এ সেট এই দুটোকে যদি যোগ করি তাহলে যে নতুন সেটগুলো আমরা পাবো তারা পরস্পর সমান হবে। অর্থাৎ এ আর বি কে যোগ করার অর্থ যা হবে বি আর এ কে যোগ করার অর্থ তাই হবে। যেমনটা 2 + 3 যোগ করলে যা হয় 3 + 2 যোগ করলে সেটাই হয়। নাম্বার 2, এ সেট তার সাথে যদি আমরা কোনো সার্বজনীন সেট, এবং সার্বজনীন সেটকে আমরা এস দিয়েও লিখতে পারি অথবা ইউ দিয়েও লিখতে পারি। এখন এ সেট এবং এ সেটের সাপেক্ষে যখন কোনো সার্বজনীন সেটকে আমরা যোগ করি বা ইউনিয়ন করি তখন আমরা যে সেটটা পাবো সেটা হচ্ছে সার্বজনীন বা সার্বিক সেটটাই পাবো। নাম্বার 3, এ সেটের সাথে যদি আমরা কোনো শূন্য সেট তার যোগ করি অর্থাৎ এ ইউনিয়ন 0 বা এন্টি বা হোয়াইট সেট কে যদি আমরা ইউনিয়ন করছি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ সেটটাই পাবো। নাম্বার 4, এ সেটকে আমরা বলবো এ ইউনিয়ন বি এই সেটের একটা উপসেট বা সাবসেট, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন। তাহলে এ হচ্ছে এ ইউনিয়ন বি এই সেটটার একটা উপসেট। তাহলে দুটো সেটকে যখন আমরা ইউনিয়ন করে যে নতুন সেটটা পাচ্ছি সেই নতুন সেটের একটা উপসেট হবে এ সেট, অথবা অর দিয়ে আমরা লিখতে পারি বি সেটটাও হবে এ ইউনিয়ন বি এই নতুন সেটটার একটা উপসেট। নাম্বার 5, এ সেটকে যদি এ সেটের সাথেই ইউনিয়ন করা হয় তাহলে আমরা যে সেটটা পাবো সেটা হচ্ছে এ সেটটাকেই আমরা পাবো। এখন এই সূত্রগুলো বা সিদ্ধান্তগুলো আমরা কিন্তু উদাহরণের সাহায্যে প্রমাণ করতে পারি এবং এইগুলোর প্রমাণ আমরা এর নেক্সট বা পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখো, তাহলে দেখবে এই সিদ্ধান্তগুলো তোমাদের কাছে আর মুখস্থ করতে লাগবে না, তোমরা সেগুলো খুব ভালো করেই মনে রাখতে পারবে। দ্বিতীয় যে সেট প্রক্রিয়াটি আমরা আলোচনা এখন করব সেটি হলো দুটি সেটের ছেদ অর্থাৎ ইন্টারসেকশন অফ টু সেটস। দেখো
দুটি সেটের ছেদ বলতে আমরা কি বুঝবো? দুটো সেটের ছেদ যেখানে আমরা যখন কোনো দুটো সেটকে নিয়ে তার ছেদ করব তখন সেখানে যে নতুন সেটটা পাবো সেই নতুন সেটের মধ্যে ওই দুটো সেটের মধ্যে যে সাধারণ পদগুলো আছে সেগুলোই শুধুমাত্র ওই নতুন সেটে থাকবে। যেমন এ একটা সেট এবং বি একটা সেট, এই দুটো সেটের ছেদকে আমরা এইরকম ভাবে চিহ্নিত করব, অর্থাৎ উল্টো ইউ এর মতো। এখানে আমরা বলবো এইভাবে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ আর বি এই দুটো সেটের ছেদ। এই দুটো সেটের ছেদে যে পদগুলো থাকবে সেই পদটা এমন হবে যে এক্স পদটা এ সেটের মধ্যে থাকবে এবং এই চিহ্নটার মানে হলো এবং এক্স পদটা বি সেটের মধ্যেও, যেটা বি সেটের মধ্যে যে পদটা আছে সেটা থাকবে। তাহলে যে পদটা এ সেটের মধ্যে আছে এবং যে পদটা বি সেটের মধ্যে আছে সেই সকল পদগুলোই এ ইন্টারসেকশন বি এর মধ্যে থাকবে। এর অর্থ হলো কি? এর অর্থ হলো এ এবং বি সেটের সাধারণ পদ এটা অন্তর্ভুক্ত হবে এ ইন্টারসেকশন বি এই সেটটার মধ্যে। এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হবে। তো এ আর বি এই দুটো সেটের ইন্টারসেকশনে সেই সকল পদগুলো থাকবে যে পদগুলো এ এবং বি এই দুটো সেটের সাধারণ পদ, অর্থাৎ কমন এলিমেন্ট। একটা উদাহরণ নেওয়া যাক। ধরে নাও এ একটা সেট, যে সেটের মধ্যে উপাদানগুলো আছে 1 2 3 4 and 5। বি আর একটা সেট যার মধ্যে আছে 1 3 5 7 8। এখন এই দুটো সেটকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, এ সেট ইন্টারসেকশন বি সেট গুলো লিখব। বি সেটের যে উপাদানগুলো আছে 1 3 5 7 8। এখন দেখো এ সেট আর বি সেটের মধ্যে কোন পদগুলো বা উপাদানগুলো সাধারণ। দেখো এখানে এক আছে, এখানে এক আছে, তাহলে এক পদটা এ ইন্টারসেকশন বি এর মধ্যে থাকবে, কমা এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 উপাদানটাও থাকবে। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 এই উপাদানটা থাকবে। আর কোনো কিন্তু সাধারণ উপাদান বা পদ এখানে নেই, তাই এ ইন্টারসেকশন বি মধ্যে এই তিনটে উপাদানই থাকবে 1 3 5, কারণ এই 1 3 5 এই তিনটে উপাদান দুটো সেটের মধ্যেই আছে। এখন দুটো সেটের ছেদের সংজ্ঞা অনুযায়ী আমরা কিছু সিদ্ধান্ত লিখব, যে সিদ্ধান্তগুলো খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1, এ আর বি এই দুটো সেটের ছেদ করলে আমরা যে নতুন সেটটা পাবো সেটা সমান হবে বি আর এ এই দুটো সেটের ছেদ করলে যে নতুন সেটটা পাচ্ছি তার সমান হচ্ছে। তাহলে এই দুটো সেটের ছেদ আর এই দুটো সেটের ছেদ, এই দুটো সেট সমান হবে। নাম্বার 2, এ সেটের সাথে যদি এ সেটকে যদি আমরা ছেদ করি তাহলে আমরা কি সেট পাবো? এ সেটটাই পাবো। নাম্বার 3, এ সেটের সাথে যদি আমরা এ সেটের সাপেক্ষে যে সার্বজনীন সেট বা সার্বিক সেট আছে তাকে যদি আমরা ইন্টারসেকশন করি বা ছেদ করি তাহলে আমরা যে সেটটা পাবো সেটা হচ্ছে এ সেটটাই পাবো। নাম্বার 4, এ সেটের সাথে যদি আমরা শূন্য সেট বা নাল সেট বা ভয়েড সেট কে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে আমরা শূন্য সেটকে পাবো। এবং এ সেট আর বি সেটের যে ইন্টারসেকশন হচ্ছে সেটা এ সেটের সাবসেট হবে। তাহলে এ আর বি সেট এই দুটো সেটের ইন্টারসেকশন করলে যে সেটটা পাবো সেই নতুন সেটটা এ সেটেরই একটা সাবসেট বা উপসেট হবে।
বা বলতে পারি এ আর বি এই দুটো সেটকে যখন আমরা ইন্টারসেকশন করছি, সেই ইন্টারসেকশন করলে যে নতুন সেটটা পাচ্ছি সেটা বি সেটেরও সাবসেট হবে। কেন দেখো, যখন আমরা এ ইন্টারসেকশন বি করছি তখন এখানে যে নতুন সেটটা আমরা পাচ্ছি তার মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এ সেটের আর বি সেটের সাধারণ উপাদান, অর্থাৎ এ সেটের মধ্যে সেই উপাদানগুলো আছে এবং বি সেটের মধ্যেও সেই উপাদানগুলি আছে। তাহলে এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এ ইন্টারসেকশন বি এর মধ্যেও আছে, কারণ এর মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো তো এই সেটের মধ্যেও আছে। তাহলে কোন একটা সেট থেকে উপাদান নিয়ে যখন আমরা নতুন কোনো সেট তৈরি করি তখন সেই সেটটাকে আমরা কি বলি? উপসেট বলি। তো সেই অর্থে এ ইন্টারসেকশন বি এ সেটের একটা উপসেট হবে। একইভাবে এ ইন্টারসেকশন বি তে বি এর উপাদান আছে, আর বি সেট থেকে উপাদান নিয়ে যদি আমরা কোনো সেট বানাই তাহলে সেটা বি সেটের উপসেট হবে। তাহলে এই এ ইন্টারসেকশন বি এই সেটের মধ্যে যেহেতু বি এর উপাদান আছে তাহলে এই সেটটা বি সেটের একটা উপসেট হবে। যে 5খানা সিদ্ধান্ত লিখলাম, প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু আমরা উদাহরণের সাহায্যে প্রমাণ করতে পারি। তোমরা সেগুলো উদাহরণের সাহায্যে অবশ্যই প্রমাণ করতে পারো এবং প্রমাণ করে তোমরা কমেন্ট বক্সেও কিন্তু এর আনসার দিতে পারো। আমি তাহলে সেগুলো চেক করে দেবো। আমি একটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরে নেওয়া যাক আমরা এটা বার করছি। দেখো এ সেটটাকে আমরা ধরে নিচ্ছি 1 2 3, আর এ সেটের সাপেক্ষে যে সার্বজনীন বা সার্বিক সেটটা আছে তার মধ্যে উপাদান আছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এই দুটো সেটকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে এই দুটো সেটের মধ্যে যে সমস্ত পদ সাধারণ আছে সেগুলো কি লিখবো? তাহলে 1 2 3 1 2 3। আর তো কোনো সাধারণ পদ নেই, তাহলে এই দুটো সেটকে যখন আমরা ইন্টারসেকশন করছি তাহলে যে সেটটা পাচ্ছি দেখো সেই সেটটা এর সাথে সমান হয়ে গেল। অর্থাৎ এ আর সার্বজনীন সেট এই দুটোকে যখন আমরা ইন্টারসেকশন করব তখন এ সেটকেই আমরা পাবো। একইভাবে তোমরা প্রত্যেকটা কিন্তু সিদ্ধান্ত উদাহরণের সাহায্যে প্রমাণ করতে পারো। সেট প্রক্রিয়ার 3 নম্বর যে প্রক্রিয়াটা সেটা হলো দুটি সেটের অন্তর, অর্থাৎ ডিফারেন্স অফ টু সেটস। ধরে নাও তোমার কাছে এ একটা সেট আছে এবং বি আর একটা সেট আছে। এই দুটো সেটের অন্তর বলতে আমরা বুঝবো এ মাইনাস বি বা বি মাইনাস এ। এখন যদি আমরা এ সেট থেকে যদি বি সেটকে যদি আমরা বাদ দিই তাহলে সেক্ষেত্রে আমরা যে নতুন সেটটা পাবো সেই সেটের প্রত্যেকটা পদকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করছি। তাহলে এক্স পদটি এমন হবে যে এ মাইনাস বি করলে আমরা যে নতুন সেটটা পাবো সেই সেটের মধ্যে প্রত্যেকটা পদ এক্স এমন হবে যে এ সেটের মধ্যে যে পদগুলো আছে সেই পদগুলো লিখবো যার মধ্যে বি সেটের কোনো উপাদান থাকবে না। অর্থাৎ a minus b equals to x such that x belongs to a and x not belongs to b। তাহলে কি বুঝলাম? যে এই দুটো সেটকে বিয়োগ করলে আমরা কার থেকে কাকে বাদ দিচ্ছি? a সেট থেকে b সেটকে বাদ দিচ্ছি। তাহলে এই সেটে যে উপাদানগুলো থাকবে সেগুলো শুধুমাত্র a সেটের উপাদানগুলোই থাকবে, কিন্তু সেখানে b সেটের কোনো উপাদান থাকবে না। তাহলে আমরা সেট বিল্ডার ফর্মে এটাকে এইভাবে লিখব। একইভাবে যদি আমরা b মাইনাস a লিখি তাহলে এখানে আমরা লিখব x belongs to b এবং x not belongs to a। অর্থাৎ b থেকে যখন a সেটকে আমরা বাদ দিচ্ছি তখন যে নতুন সেটটা পাবো তার প্রত্যেকটা উপাদান b সেটেরই হবে, কিন্তু a সেটের কোনো উপাদান তার মধ্যে থাকবে না। যেমন ধরে নেওয়া যাক আমরা এক্সাম্পল নিই। ধরে নাও এই একটা সেট যার মধ্যে উপাদান আছে 2 3 4 5। বি আর একটা সেট আছে যার মধ্যে উপাদান আছে 1 2 4 8 10। এখন যদি আমরা এ থেকে বি সেটকে বাদ দিই তাহলে 2 3 4 5 থেকে আমরা 1 2 4 8 10। তাহলে আমরা দেখব এর উত্তরে যে নতুন সেটটা আমরা পাচ্ছি সেখানে উপাদান কি থাকবে? এ সেটেরই উপাদান থাকবে, কিন্তু বি সেটের কোনো উপাদান থাকবে না। তাহলে দেখো দুই উপাদানটা এতেও আছে বিতেও আছে, কিন্তু যেহেতু বিতে আছে তাহলে দুই উপাদানটা লেখা যাবে না।
তাহলে আমরা 2 উপাদানটা লিখতে পারবো না। 3 উপাদানটা এ তে আছে কিন্তু এতে নেই, তাই আমরা 3 উপাদানটা এখানে লিখব। 4 উপাদানটা এ তে আছে, বি তেও আছে, যেহেতু বি তে আছে তাই উপাদানটা লিখতে পারবো না। 5 উপাদানটা এ তে আছে, বি তে নেই, তাই 5 উপাদানটা লিখব। তাহলে কি দেখলাম যে এ আর বি এই দুটোকে যখন আমরা অন্তর করছি তখন এ সেটেরই উপাদানকে আমরা লিখবো, যার মধ্যে বি সেটের কোনো উপাদান থাকছে না। এর অর্থ হলো এটাই যে দুটো সেটের মধ্যে যেগুলো সাধারণ পদ, সেই সাধারণ পদগুলো আমরা লিখতে পারবো না। তাহলে এখানে 2 আর 4, এখানে আমরা কি দেখতে পাচ্ছি 2 আর 4 এগুলো হচ্ছে সাধারণ পদ। তাহলে 2 4 বাদ দিয়ে এ সেটে যে উপাদানগুলো থাকবে শুধুমাত্র সেগুলোই লিখবো। কিন্তু যদি আমরা বি সেট থেকে এ সেটকে বাদ দিই, তাহলে বি সেটের মধ্যে 2 4 আছে, এ সেটের মধ্যে 2 4 আছে, তাহলে এই দুটো উপাদান লেখা যাবে না। তাহলে এই দুটো বাদ দিয়ে বি সেটের মধ্যে কি কি আছে 1 8 10, এই তিনটে উপাদান এ সেটের মধ্যে যেহেতু নেই তাই বি সেটের এই তিনটে উপাদানকে আমরা লিখে দেব, আর এই তিনটে উপাদানই থাকবে বি মাইনাস এ সেটের মধ্যে। এইভাবে আমরা দুটো সেটকে আমরা বিয়োগ করি। এবার আমরা কিছু সিদ্ধান্ত লিখব। এ থেকে বি সেটকে বাদ দিলে যে সেটটা পাবো সেটা সমান হবে না বি থেকে এ কে বাদ দিলে যে সেট পাচ্ছি তার সমান হচ্ছে না। যেমন 3 - 2 করলে যেটা হয় সেটা কিন্তু 2 - 3 করলে সেটা হয় না। 3 - 2 করলে 1 হয়, 2 - 3 করলে -1 হয়, তাহলে এই দুটো কিন্তু সমান হয় না। একইভাবে এ থেকে বি কে বাদ দিলে যে সেটটা পাবো সেই সেটটা সমান হবে না বি থেকে এ কে বাদ দিলে যে সেট পাবে তার সাথে। নাম্বার 2, এ থেকে যখন বি সেটকে যখন আমরা বাদ দিচ্ছি সেই সেটটা এ সেটের উপসেট হবে। দেখো এ মাইনাস বি এই দুটো সেটকে যখন আমরা বিয়োগ করব তখন এই সেটের মধ্যে এ সেটেরই শুধুমাত্র উপাদান থাকবে, যার মধ্যে বি এর কোনো উপাদানই থাকবে না। এবং যেহেতু এই সেটের মধ্যে এরই উপাদান থাকবে আর এ সেটের উপাদান থেকে যে সকল সেট আমরা বানাতে পারবো সেগুলো হচ্ছে এ সেটের উপসেট। তাহলে যেহেতু এই সেটের মধ্যে এ সেটেরই উপাদান আছে তাই আমরা বলতে পারি এই সেটটা এ সেটের একটা সাবসেট বা উপসেট। একইভাবে আমরা বলতে পারি বি মাইনাস এ এই সেট দুটোকে যখন আমরা বিয়োগ করছি তখন যে সেটটা পাচ্ছি সেটা হচ্ছে বি সেটের একটা উপসেট। নাম্বার 4, কোন একটা সেট থেকে শূন্য সেটকে বাদ দিলে আমরা সেই সেটটাই পাবো, কারণ শূন্য সেটের মধ্যে কোনো উপাদানই নেই। তাহলে কোনো উপাদান নেই এমন সেটকে যদি বাদ দিই তাহলে আমরা মূল যে সেটটা থেকে আমরা শূন্য সেটকে বাদ দিচ্ছি সেই সেটটাকেই আমরা উত্তর হিসেবে পেয়ে যাব। নাম্বার 5, দেখো এ ইউনিয়ন বি আমরা জানি কিভাবে করতে হয়। তো এ ইউনিয়ন বি এই দুটো সেটকে যখন আমরা যোগ করব সেই যোগ থেকে যদি আমরা বি সেটকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি সেট পাবো, এমন সেট একটা পাবো যার মধ্যে এ সেটেরই শুধুমাত্র উপাদান থাকবে কিন্তু বি সেটের কোনো উপাদান থাকবে না, অর্থাৎ এ মাইনাস বি পাবো। একইভাবে এ সেট থেকে এ এবং বি সেটের মধ্যে যে সাধারণ পদগুলো আছে সেই সাধারণ পদগুলোকে যদি আমরা বাদ দিই, কারণ ইন্টারসেকশন বা ছেদ মানে কি সাধারণ পদ, তাহলে এ আর বি এই সেটকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে এর মধ্যে সেই সকল পদগুলো পাবো যেটা এই দুখানা সেটের মধ্যে সাধারণ পদ। তো সেই সাধারণ পদগুলো যখন আমরা এ সেট থেকে বাদ দিয়ে দেবো তখন আমরা যে সেটটা পাবো সেটা হচ্ছে এ মাইনাস বি। তোমরা এই প্রত্যেকটা যে সিদ্ধান্ত আছে এগুলো উদাহরণের সাহায্যে অবশ্যই প্রমাণ করবে, আর প্রমাণ করে তোমরা কমেন্ট বক্সে আনসার আমাকে দেবে। এখানে যে সকল সিদ্ধান্তগুলো আমি লিখেছি কোনো একটা সিদ্ধান্ত যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। 4 নম্বর সেট প্রক্রিয়া সেটি হলো একটি সেটের পূরক সেট অর্থাৎ কমপ্লিমেন্ট অফ আ সেট। দেখো এটা দুটো সেটের অন্তরকেই বোঝানো হচ্ছে। কোন একটা সেটের পূরক সেট পেতে গেলে আমাদের কি করতে হয়, কোন একটা সেটকে সেই সেটের সাপেক্ষে যে সার্বিক সেট হচ্ছে সেই সার্বিক সেটটা থেকে এই সেটটাকে বাদ দিতে হবে। ধরে নেওয়া যাক এ একটা সেট এবং এই এ সেটের সাপেক্ষে একটি সার্বিক সেট হচ্ছে ইউ বা এস। এখন এই সার্বিক সেট থেকে যখন আমরা আলোচ্য সেটটিকে যখন আমরা বাদ দেব বা এর অন্তর বার করব
তখন যে সেটটা পাবো সেই সেটটাকে আমরা বলবো এ সেটের পূরক সেট, এবং আমরা সেটিকে লিখবো এইভাবে এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশড বা এ বার। এবং যখন দুটো সেটকে আমরা বিয়োগ করছি সেই বিয়োগ ফলটাকে আমরা এইভাবেও লিখতে পারি ইউ বা সার্বিক সেট ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এ লিখব। এইভাবেও আমরা দুটো সেটের অন্তরকে বোঝাতে পারি। তাহলে কোন একটা সেটের কমপ্লিমেন্ট বা পূরক সেট হবে এমন একটা সেট যে সেটটাকে তার সাপেক্ষে যে সার্বিক সেটটা আছে সেই সার্বিক সেট থেকে বাদ দিলে যে সেটটা পাওয়া যাচ্ছে সেই সেটটা হবে ওই সেটটার কমপ্লিমেন্ট বা পূরক সেট। এখন এটিকে আমরা সেট বিল্ডার ফর্মে লিখতে পারি এইভাবে এক্স মানে কমপ্লিমেন্ট সেটে সেই উপাদানগুলো থাকবে যে উপাদানগুলো সার্বিক সেটের মধ্যে থাকছে এবং যেটা এ সেটের পদ নয়। অর্থাৎ সার্বিক সেটের সেই সকল পদগুলো আমরা কমপ্লিমেন্টের মধ্যে লিখব যে পদগুলো এ সেটের মধ্যে থাকছে না। একটা উদাহরণ নিয়ে নেওয়া যাক। ধরে নেওয়া যাক ইউ হচ্ছে 1 2 3 এইভাবে 1 থেকে 10 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা আছে সেই স্বাভাবিক সংখ্যাগুলো লিখলাম। আর এ হচ্ছে 5 6 9 এই তিনটে সংখ্যার এই তিনটে উপাদান আছে, এই তিনটে উপাদান এ সেটের মধ্যে আছে। এখন যদি আমরা এ কমপ্লিমেন্ট বার করি তাহলে তার অর্থ হলো সার্বিক সেট থেকে এ সেটকে বাদ দিতে হবে। তাহলে আমরা দুটো সেটের বিয়োগফল আমরা শিখেছি কিভাবে বার করতে হয়। তাহলে সার্বিক সেটের পদগুলোই আমরা এখানে লিখব যে পদগুলো এ তে আছে সেই পদগুলো বাদ দিয়ে। অর্থাৎ যে সাধারণ পদগুলো আছে এখানেও 5 6 9 আছে, কারণ আমি বলেছি 1 থেকে 10 পর্যন্ত। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তার মধ্যে 5 6 9 পড়ছে। তাহলে এই পদগুলো বাদ দিয়ে বাকি যেগুলো থাকছে 1 2 3 4 7 8 10 এই সকল পদগুলোই আমরা এ কমপ্লিমেন্টের মধ্যে পাবো। দেখো এ কমপ্লিমেন্টের মধ্যে সেই সকল উপাদানগুলো আছে, এ কমপ্লিমেন্ট এই সেটটাতে সেই সকল উপাদানগুলো আছে যে উপাদানগুলো এ সেটের মধ্যে নেই। এ সেটের মধ্যে কি কি নেই? এ সেটের মধ্যে অনেক সংখ্যা নেই। সার্বিক সেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে 5 6 9 এর মধ্যেও পড়ছে, এর মধ্যেও আছে। তাহলে সেই সকল নাম্বার বাদ দিয়ে সার্বিক সেটের বাকি যে পদগুলো আছে সেই পদগুলোই আমরা কিন্তু কমপ্লিমেন্টের মধ্যে লিখব। এইভাবে যদি বলা হয় এ হচ্ছে x such that x হলো vowels আর u such that x হলো ইংলিশ অ্যালফাবেটস। তাহলে এখন যদি আমরা এ কমপ্লিমেন্ট বার করি তাহলে কি লিখবো ইউ মাইনাস এ। তাহলে ইউ হচ্ছে ইংলিশ অ্যালফাবেটস এর সেট আর এ হচ্ছে ভাওয়েলস এর সেট। তাহলে এ কমপ্লিমেন্ট হবে এমন একটা সেট যার মধ্যে ভাওয়েলস থাকবে না, তাহলে কি থাকবে কনসোনেন্ট। তাহলে এক্স সাচ দ্যাট এক্স হলো কনসোনেন্টস। অর্থাৎ এ ই আই ও ইউ বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেই সকল পদগুলোই এই কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। এখন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে আমরা লিখব। এ সেটের কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট যদি আমরা করি তাহলে আমরা এ সেটটাকেই পাবো। কেন? দেখো এ কমপ্লিমেন্ট এর অর্থ কি ইউ মাইনাস এ। এখন যদি এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট আমরা করি তার মানে হচ্ছে ইউ মাইনাস এ এই সেটটার কমপ্লিমেন্ট, এবং এই সেটটার কমপ্লিমেন্ট মানে ইউ সেট থেকে আবার ইউ মাইনাস এ এই সেট থেকে বাদ দিতে হবে। তাহলে এই সেটটাকে বাদ দেবো, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি ইউ আর ইউ ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ সার্বিক সেট দুটো ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ আমরা পাচ্ছি এ সেট। তাহলে কোনো একটা
সেটের কমপ্লিমেন্টে যদি কমপ্লিমেন্ট করি তাহলে আমরা এ সেটটাকেই পাবো। নাম্বার 2, সার্বিক সেট এস বা ইউ, এই সার্বিক সেটের যখন আমরা কমপ্লিমেন্ট করব বা পূরক করব তখন আমরা শূন্য সেট পাবো। কেন দেখো, যখন আমরা ইউ কমপ্লিমেন্ট দিচ্ছি এর অর্থ কি, ইউ থেকে ইউ বাদ দিচ্ছি, তাহলে কোনো একটা সার্বিক সেট থেকে ওই সার্বিক সেটটাকে যদি বাদ দিই তাহলে তার মধ্যে কোনো পদই থাকবে না, অর্থাৎ শূন্য সেট হবে। নাম্বার 3, যখন কোনো শূন্য সেটের কমপ্লিমেন্ট করব তখন আমরা যে সেটটা পাবো সেটা হচ্ছে সার্বিক সেট পাবো, এস বা ইউ। দেখো কেন, যখন আমরা শূন্য সেটের কমপ্লিমেন্ট বার করছি তখন আমরা কিভাবে লিখব, যে একটা সার্বিক সেট থেকে শূন্য সেটকে বাদ দিচ্ছি, তবে শূন্য সেটের মধ্যে তো কোনো উপাদানই থাকে না, তাহলে কোনো উপাদান থাকবে না এমন সেটকে যদি আমরা সার্বিক সেট থেকে বাদ দিই তাহলে যেটা পাবো সার্বিক সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোই পাবো। কেন, কোনো উপাদান বাদ দিতে পারবো না, কারণ এখানে একটি উপাদান নেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সার্বিক সেটটাই পাবো। এ সেট থেকে এ সেট আর এ কমপ্লিমেন্ট এই দুটো সেটের যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে আমরা কি পাবো, শূন্য সেট পাবো। দেখো এ সেট আছে, এখন এটাকে তোমরা উদাহরণের সাহায্যে প্রমাণ করতে পারো। এ সেট আর আমরা ইন্টারসেকশন বার করছি কোন সেট, এ সেটেরই কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমরা কি পাবো, সেই সকল উপাদান পাবো যে উপাদানগুলো ইউনিভার্সাল বা সার্বিক সেটের উপাদানগুলো থাকবে এবং যার মধ্যে এ সেটের কোনো উপাদান থাকবে না। এখন এই সেটটাকে যদি আমরা এ সেটের সাথে ইন্টারসেকশন করি তাহলে যেটা আমরা পাবো কোনো উপাদানই পাবো না, এমন একটা সেট পাবো যার মধ্যে কোনো উপাদানই পাবো না। কেন পাবো না, কারণ আমরা ইউনিভার্সাল সেট থেকে এ সেটকে তো বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ এর মধ্যে এর কোনো উপাদানই নেই, আর এখানে এ সেট আছে। এখন এ সেট আর এই সেটটা যার মধ্যে এর কোনো উপাদানই নেই, এখন এই দুটো সেটকে যদি ইন্টারসেকশন করি তাহলে আমরা যে সেটটা পাবো সেটা হচ্ছে এমন একটা সেট পাবো যার উপাদানগুলো এই দুটো সেটের মধ্যে যে সাধারণ উপাদান আছে সেই উপাদানগুলো লিখবো। এবার ভেবে দেখো, এখানে এর কোনো উপাদানই নেই আর এখানে এর সব উপাদান আছে, তাহলে যেহেতু এর মধ্যে এর কোনো উপাদানই নেই তাহলে কোনো সাধারণ পদ আমরা বা উপাদান আমরা পাবো না, অর্থাৎ কোনো উপাদানই পাবো না, তাই এটা শূন্য সেট হবে। এটা তোমরা উদাহরণের সাহায্যেও কিন্তু প্রমাণ করতে পারো। আজকে ভিডিও এখানে শেষ। আর আজকে আমি সেট প্রক্রিয়ার যে 4টে প্রক্রিয়া বোঝালাম, যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে অল বাটনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।